আমরা এই ডিবেটটা কিন্তু দেখেছি, মানে বাঙালির স্বভাব হচ্ছে দুই ভাগ হয়ে যাওয়ার মতো। আমরা আসলে এখানে দুই ভাগ হয়েছি একটা ব্যাপারে। কেউ কেউ বলছি যে প্রাইমারি লেভেলের স্কুলিং থেকেই আসলে শিক্ষার দিকে মনোযোগ দেওয়া দরকার, কেউ কেউ বলছেন যে না অনার্স, কেউ কেউ দুটোকেই আবার এগ্রিও করছেন টু সাম এক্সটেন্ট। এই জায়গায় আমার একটা সিম্পল অবজারভেশন হচ্ছে যে শিক্ষা এবং কর্মসংস্থানের আগে একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন আইনের দৃষ্টিতে সেও সমান অধিকার লাভের অধিকারী। সো ওয়েন ইউ লুক ইনটু দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড কোয়ালিটি অফ প্রাইমারি স্কুলিং, যে জিনিসটা খুব জরুরি যে আমি ঢাকায় কোনো একটা স্কুলে বসে যে প্রাইমারি লেভেলের এডুকেশন পাচ্ছি সেটা আমারই কাজিন গ্রামে বসে পাচ্ছে কিনা। যদি না পেয়ে থাকে, উই আর বিং ডিসক্রিমিনেটেড ফ্রম আইড সে 5 years or 6 years old যখন থেকে, রাইট? সো এই জায়গাটা আসলে স্ট্রাকচারাল অপারেশন ছাড়া আর কিছুই নয় বলে আমি বিশ্বাস করি। এবং এখান থেকে আসলে ঠিক আছে, মানে আমরা জানি যে স্টেট জনকল্যাণে কাজ করার জন্য নিয়োজিত থাকবে, আমরা খুব ইউটোপিয়ান থিওরিতে বিশ্বাস করি। অ্যাট দ্য সেম টাইম সেই জনকল্যাণটা আসলে যে জনশক্তির একটা কর্মসংস্থানের দিকেও নির্দেশ করে সেটা কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই, এবং আমরা বড় বড় কথা বলি বটে, কিন্তু আসলে সেখান থেকে সমাধানে আসাটা আমাদের ওই স্ট্রাকচারাল অপারেশনের জন্য খুব কঠিন হয়ে যায়। আর কামিং টু অ্যানাদার থিং যেটা নিয়ে আমি আসলে একটু আলাপ করব, সংস্কার বিষয়ে যে আলাপগুলো শুনেছি সেখান থেকে যদি আমি একটু পরিবেশের দিকে চলে যাই, পরিবেশ এবং স্বাস্থ্য দুটো ব্যাপারে আমার দুটো ছোট অবজারভেশন আছে। নাগরিক হিসেবে আমি প্রথমে নিজেকে জিজ্ঞেস করবো, ইফ আই এম ডিসচার্জিং মাই ডিউটিজ। একজন বক্তা বললেন পরিবেশের ব্যাপারটা আসলে আমি বিশ্বাস করি তার চেয়ে একটু বড়, because if we look into the environmental law theories that we have studied, let's say intergenerational equity বলেন, নো হার্ম প্রিন্সিপাল বলেন, প্রিকশনারি প্রিন্সিপাল বলেন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লতে আমরা যা কিছু পাই, সেখানে আসলে আমি একজন নাগরিক হিসেবে কয়বার ড্রেনের মধ্যে একটা ময়লা ফেলছি তার চেয়ে জরুরি হচ্ছে যে রাষ্ট্র হিসেবে আমার পরিবেশ প্রতিবেশের যতটুকু সুরক্ষা আমার পাওয়ার কথা অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, সেটা আমি অন্য রাষ্ট্র থেকে নিজেকে সুরক্ষা দিতে পারছি কিনা। এবং এটার সাথে আমি একটু হয়তো হতে পারে আনপপুলার ওপিনিয়ন, কিন্তু আমি বিশ্বাস করি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পররাষ্ট্রনীতি দুটোই আসলে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। সো ওই জায়গাটায় আমাদের মনে হয় উই হ্যাভ মোর রুম টু ট্যাপ ইন ওভার দেয়ার। আর যে কথাটা না বললেই নয়, স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য খাত সংক্রান্ত আমার অভিজ্ঞতা খুব মজার। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আসলে ভাগ করে নেওয়ার লোক সামলাতে পারছি না। কোনো একটা মাইনর স্কিন ডিজিজের জন্য পরপর দুজন ডার্মাটোলজিস্টের কাছে আমি গিয়েছিলাম আজকে থেকে কয়েক বছর আগে। দুজন আমাকে বলেছিলেন যে আই হ্যাভ সাম সর্ট অফ সাইকোলজিক্যাল ইস্যু উইথ মাই স্কিন। হ্যাঁ, এরপরে যেটা হয়েছে, উইদাউট রেফারিং ইভেন টু আ বায়োপসি, একটা সিঙ্গেল বায়োপসি আমাকে রেফার করার নাই, লেট অ্যালোন আ ব্লাড প্যানেল। আমি ডাক্তারদের দোষ দিচ্ছি না, আমার পরিবারে অনেক ডাক্তার রয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উই ডোন্ট হ্যাভ আ ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ভয় পাচ্ছি না, আমি আসলে সম্মানটা দিতে চাই আর কি যারা যেটা করেন তাদের কাছে। সো যেটা বলছিলাম যে আমাদের ফ্রেমওয়ার্ক দরকার। কমন পিপলের কাছে আমাদের যতটুকু স্বাস্থ্যসেবা আছে, আমাদের যতটুকু রিসোর্স আছে, সেটা প্রপারলি ডেলিভার করতে পারছি না কেন? দ্যাট ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। অ্যান্ড মাই সেকেন্ড কোয়েশ্চেন ইজ, রিসোর্সের যে অভাব হচ্ছে সেই অভাবের আসলে হোতাকে, মানে সেই অভাবটা কেন হচ্ছে? খালি আমরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট না সেই জন্য, নাকি আমাদের প্রপার প্ল্যানিং নেই সেই জন্য, নাকি যতটুকু আছে সেটুকু এক্সিকিউট করতে পারছি না সেই জন্য? সো অনেকগুলো প্রশ্ন আমাদের পরপর চলে আসে যেগুলোর উত্তর খুঁজে বের করতে পারলে আমি বিশ্বাস করি ভবিষ্যতে যখন একটা গণতান্ত্রিক সরকার আমরা পাবো, সেই সরকারের কাছে হয়তো আমরা এই প্রশ্নগুলো এবং দাবিগুলো উত্থাপন করতে পারবো। এই ফ্রেমওয়ার্কের সাথে সাথে এই স্বাস্থ্য খাত বলতে বলতে আমি একটা ছোট বিষয় কথা বলে লোভ সামলাতে পারছি না। আমার যেটা নিয়ে আমার লেখাপড়া এবং রিজিকের জায়গা, আইন কানুন বিচার, আমি একটা কথা বলি, আইনের শাসন নিয়ে আমাদের আজকে পার্টিসিপেন্টরা যা যা বললেন, সেখানে আমার একটা মজার ওপিনিয়ন আছে। আমি মজার এই জন্য বলি যে আমি নিজেই বলি নিজেই হাসি। আমরা জানি যে আইন হচ্ছে একটা সমাজের প্রতিচ্ছবি। তো আমরা যখন আমাদের আইনগুলোর দিকে তাকাই আমরা কি দেখি? আমরা আসলে কি, মানে নট ইভেন অ্যাজ আ পার্সন, নট ইভেন অ্যাজ ইন্ডিভিজুয়াল সিটিজেন্স অফ দ্য স্টেট, অ্যাজ আ নেশন আমরা কি, সেটা আমরা আইনের দিকে তাকালে বুঝি। এবং এটার সাথে আসলে এটা বললে ভুল হবে না যে যতক্ষণ না আমাদের পার্লামেন্টারি প্রসেস ঠিক মতো ফাংশন করতেছে, আমাদের আইন আমাদেরকে রিফ্লেক্ট করতে পারে না। সো এই চেক অ্যান্ড ব্যালেন্সটা আমাদের খুব জরুরি। বিচার বিভাগ পৃথকীকরণের কথা তুলেছেন একজন, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী 2 দিন পর বিচার বিভাগ পৃথকীকরণের
17 বছর পূর্তি হবে। একজন শিশু জন্মগ্রহণ করে এসএসসি এইচএসসি সব পাশ করে এতদিনে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য জানপ্রাণ দিয়ে লেখাপড়া করার কথা। কিন্তু হ্যাঁ, আমিও তখন প্রাইমারি স্কুলে পড়তাম যখন আমি শুনেছিলাম যে বিচার বিভাগ পৃথক হয়েছে। এখন ঘটনা হচ্ছে, আনলাইক স্বাস্থ্য সেবার সংস্কার কমিশন বা শিক্ষা সংস্কার কমিশন, আমাদের কিন্তু একটা বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছিল। কমিশনের একটা রিপোর্ট আছে, ওই রিপোর্টের একটা কপি আমার কাছে আছে, 373 পেজের বিশাল মোটা একটা কম্পেন্ডিয়াম। আমাদের বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপর জানিয়েছিলেন যে যেই সংস্কারগুলো নির্বাচিত সরকার ব্যতিরেকেই করা সম্ভব সেগুলো তারা করে যাবেন। আমার সবকিছু আসলে মনে নাই, কিন্তু আইন শিক্ষা সংস্কার, আইন পেশার সংস্কার, বিচার বিভাগের রাজনৈতিক প্রভাব মুক্তকরণ, তারপরে আদালতের ব্যবস্থাপনা সহ অনেকগুলো সংস্কারের সুপারিশ আমি দেখেছিলাম সেখানে, কষ্ট করে পড়েছি পুরোটা। কিন্তু আমি আসলে প্র্যাকটিক্যালি কতটুকু দেখছি বললে আসলে এত নেগেটিভ কথা বলা হবে, আমি আসলে ওদিকে না যাই। একটা কথাই বলি যে মনে রাখবেন, মন্দির পুড়লে দেবালয়ে এড়ায় না, দেবালয়ে পুড়লে মন্দির এড়ায় না, লোকালয়ে পুড়লে আসলে কিছুই এড়ায় না। সো ওই জায়গাটা এসে যতক্ষণ না আমাদেরকে কোর্টের চক্কর কাটা লাগছে, ততক্ষণ পর্যন্ত আমরা যেন ভুলে না যাই যে অ্যাটলিস্ট একটা পৃথক সচিবালয় না হওয়া পর্যন্ত বিচার বিভাগ পৃথকীকরণ খুব ইউটোপিয়ান একটা কনসেপ্ট, যেটা আসলে আমাদের কোনো কাজেই লাগছে না এবং সিটিজেন হিসেবে আমরা বেসিক রাইটসের কোনো অ্যাক্সেস পাচ্ছি না। এখন আই উইল ট্রাই টু কাট শর্ট। দেখেন, গণতন্ত্র একটা সংখ্যার হিসাব, একাডেমিক একটা ডিবেট আছে, আমরা জানি, উইচ উই ডু নট রিয়েলি লাইক, বাট দেন এগেইন একটা গণতন্ত্র বলতে আসলে শুধু ক্ষমতা বা সংখ্যার রাজনীতি নয়। গণতন্ত্র আসলে পার্টিসিপেশনের জায়গা, গণতন্ত্র আসলে রিপ্রেজেন্টেশনের জায়গা। সো এই লার্নিংটা, এই নলেজটা আমাদের মধ্যে 15 বছর ধরে তো অবশ্য ছিল না, এবং আমাদের এখন যখন রিএস্টাবলিশ করা লাগতেছে, তখন প্রথম কাজ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমাদের ধারণ করা জরুরি। সরকার এবং অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছেন, তারা যতক্ষণ পর্যন্ত সেই প্রক্রিয়াকে আমাদেরকে ধারণ করতে প্রপারলি অ্যাসিস্ট করছে না, উই শুড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ আ প্রবলেম। আমি ভোট দিতে পারি নাই এতদিন, আমরা মন খারাপ করেছি। আমি নিজে কখনো ব্যক্তিগতভাবে কোনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারিনি, আমার সেই সৌভাগ্য হয়নি। সো ব্যাপারটা হচ্ছে যে আমার ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নেওয়া হচ্ছে বলে আমি প্রতিবাদ করেছি, কিন্তু সেই রাইটস রেস্টোর করার মেকানিজম যখন আমাদের প্রস্তুত এবং পরিচালনা করার সময় এসেছে, বিং রেসপন্সিবল সিটিজেন্স, উই ক্যানট run like headless chickens. We need to be very focused and very grounded. Moving on, একটা জিনিস আসলে বলি, আপনাদের কথা থেকে আবার রেফার করি। আমরা বলছিলাম যে আমরা প্রিভিলেজ, উচ্চশিক্ষিত এবং একই সাথে অত্যন্ত কোর গ্রুপ অফ পিপল একটা এসি রুমে বসে এইসব বড় বড় আলাপ দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, মানে অফকোর্স দেয়ার আর ফিউ এক্সেপশনস, আই এম টকিং অ্যাবাউট দ্য মেজরিটি। মুভিং অন, কি হচ্ছে, যে কোনো কিছু শুরু করার আগে আসলে একটা প্রপার প্ল্যানিং দরকার, রাইট? সো ইনক্লুসিভ পার্টিসিপেশনের মাধ্যমে যখন আপনি ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ করবেন, আপনার এডুকেশন বলেন, এমপ্লয়মেন্ট বলেন, এনভায়রনমেন্ট, হেলথ সেক্টর বলেন, সব কিছুতে উন্নয়ন করা আসলে অ্যাবসলিউটলি অসম্ভব কোনো ব্যাপার নয়। উন্নয়ন কথাটা শুনলে আমাদের আবার মাঝে মধ্যে রাগ হয়ে যায়। সো জনকল্যাণের স্পিরিট ব্যতীত উন্নয়নও যে একটা ফাঁকা বুলি, সেটা আসলে আমাদের মনে রাখতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব লাইভলি একটা ডিসকাশন হলো। আমি আশা করি এবং বিশ্বাস করি আমরা এটা চলমান রাখবো এবং সবার পার্টিসিপেশনের মাধ্যমে উই উইল লুক ফরওয়ার্ড টু আ বেটার ফিউচার ইনশাআল্লাহ।